প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে শ্রমবাজার মুক্ত বাণিজ্য ও তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। সমন্বয়হীনতায় 1 বছর আটকে আছে নওগাঁর নজিপুর গগনপুর সড়কের সংস্কার কাজ। চরম দুর্ভোগে লাখো মানুষ। 29 বছর ধরে অচল নাটোর সদর হাসপাতালের একমাত্র জেনারেটর। চিকিৎসা সেবা ব্যাহত, সমস্যা সমাধানে আশ্বাস সিভিল সার্জনের। এবং বিশ্বকাপ ফুটবলে সুইডেনকে 5-1 গোলে গুড়িয়ে দিল ডাচরা। আইভরি কোস্টের বিপক্ষে 2-1 ব্যবধানে স্বস্তির জয় জার্মানির। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। 6 দিনের সফরে আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যেখানে শ্রমবাজার মুক্ত বাণিজ্য, তিস্তা মহাপরিকল্পনা ও বিনিয়োগ সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। মালয়েশিয়ার মাধ্যমে শুরু হওয়ায় এ সফর কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য ও বাংলাদেশিদের জন্য শ্রমবাজার বিদ্যমান সংকট সমাধানের বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃমূর্তি মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় শক্ত করবে। এতে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক, একটি অ্যাকশন প্ল্যান ও প্রোটোকল সংক্রান্ত নোট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এছাড়া চীন সফরে 2টি চুক্তি সহ সই হতে পারে 13টি সমঝোতা স্মারক। সামরিক সক্ষমতা বিকাশ নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া খুলতে পারে নতুন বিনিয়োগের দ্বার। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে 2টি দ্বিপাক্ষিক বৈঠক হবে। উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। শীর্ষ পর্যায়ে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, সমন্বিত নদী ব্যবস্থাপনা এবং সামরিক সহযোগিতা সহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর ঘিরে একটি মহল নেতিবাচক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের স্বার্থ রক্ষা করে শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করতেই প্রধানমন্ত্রী এই সফর করছেন। এমদাদুল হক খানের প্রতিবেদন। ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা সভার আয়োজন করে। এ সেক্টরে বিভিন্ন দিক তুলে ধরেন অংশীজনেরা। 2025-এ গভর্নমেন্ট একটা শ্বেতপত্র বা হোয়াইট পেপার পাবলিশ করেছিল। অ্যাকর্ডিং টু দ্যাট হোয়াইট পেপার 6 লাখ প্লাস প্রজেক্টের অ্যানোমালিস পাওয়া গেছে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আমাদের ফরেন কারেন্সিও আসা কমে গেছে। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফর ঘিরে উস্কানির মাধ্যমে নেতিবাচক পরিবেশ সৃষ্টির পায়তারা চলছে। দেশের প্রধানমন্ত্রী আগামীকাল তিনি 2টি দেশ সফরে যাচ্ছেন। আমি আগেই বলেছি, কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে নানাভাবেই বিভিন্ন ধরনের উস্কানির একটা আবছা আমরা ইঙ্গিত পাচ্ছি।
বিদেশে বিএনপির প্রভূনেই উল্লেখ করে রিজভী বলেন, নিজেদের স্বার্থ রক্ষা করে শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করতেই প্রধানমন্ত্রীর এই সফর। বিভিন্ন দেশগুলোতে আমাদের কেউ শত্রু নেই, সবাই বা প্রভু নেই, সকলেই আমরা বন্ধু। এটা হচ্ছে ঘোষিত নীতি। আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি থাকতে হবে এবং সেই নীতির উপর ভিত্তি করেই বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন কিছু সরকার করবে না। নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী শব্দ থাকার কারণে এই সরকারের প্রকৃতিটা এমন কিছু করবে না যে আমাদের সার্বভৌমত্ব প্রতিদিন একটু 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 করে দুর্বল হয়, সে কাজ তো করবে না। সুতরাং এই সরকারকে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই তাকে এগোতে হবে। বেকারত্ব ও কর্মহীনতা দূর করার জন্য আইসিটি খাতের বিস্তৃত করা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বেকারত্ব, কর্মহীনতা, কর্মসংস্থানহীনতা এটাকে দূরীভূত করার জন্য এই সেক্টরকে ব্যাপকভাবে এর বিস্তৃতি ঘটানো যায়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার বন্ধ শ্রম বাজার পুনরায় চালুর পাশাপাশি স্বল্প খরচে শ্রমিকরা যাতে দেশটিতে যেতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানানো হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান। কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে বিনা খরচে বাংলাদেশে নেওয়া সহ প্রবাস জীবন শেষে দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিও জানান তিনি। শনিবার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়া বিএনপির সভাপতি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সুধী সমাবেশে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। প্রবাসীদের ইকোসিস্টেম কার্ড চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে জুলাই আন্দোলনে রেমিটেন্স শাটডাউনের কথাও তুলে ধরেন বদলুর রহমান খান। আমাদের যাতে স্বল্প পয়সায় বা আমাদের মালয়েশিয়াতে নতুন আসতে পারে, আর এখানে প্রবাসীরা কেউ কেউ আছেন যাদের হয়তো ইলিগাল আছেন, তাদেরকে লিগালাইজেশন করা যেতে পারে। প্রবাসীরা যাতে বাংলাদেশে গিয়ে নতুন করে বিনিয়োগ করতে পারে বা তাদেরকে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে দিতে পারে, সেটারও আমরা একটা দাবি করব। এবং আমরা এটাও দাবি করবো যে আমাদের অনেক সময় বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বা বিভিন্ন কিছুতে অনেক কিছু হয় যেগুলো কম পয়সায় যাতে আমরা যাতায়াত করতে পারি, অনেক ধরনের সিন্ডিকেশন যাতে না হয়, ব্যাপারে আমরা হয়তো দৃষ্টি আকর্ষণ করবো। সর্বোপরি উনি যে প্রবাসী কার্ড দেওয়ার মধ্যে যে প্রোগ্রাম নিয়েছেন, সেই প্রোগ্রামটা ওনার জন্য মানে পরিপূর্ণভাবে করতে পারেন, সেটা আমরা ওনাদেরকে দাবি করবো। কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় 1 বছর ধরে আটকে আছে নওগাঁর পত্নীতলার নজিপুর গগনপুর সড়কের সংস্কার কাজ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিডি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং বন বিভাগের মধ্যে রাস্তার দুপাশের গাছ কাটা নিয়ে জটিলতায় ঝুলে আছে 5 কিলোমিটার সড়কের কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। হাবিবুর রহমান প্রতিবেদনে জানাচ্ছে মিশেল বিদওয়ার। নওগাঁর পত্নীতলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম নজিপুর বাসস্ট্যান্ড থেকে গগনপুর সড়ক। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন হাজারো মানুষ। এছাড়া এলাকার কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনের একমাত্র মাধ্যম এটি। কিন্তু সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী সড়কটি সামান্য বৃষ্টিতেই মরণ ফাঁদে পরিণত হয়। ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তার দুই পাশে গাছ আছে, 1 বছর আগে টেন্ডার হয়ে গেছে, রাস্তার কাজ হয় না। চলাচল করতে খুব দুর্ভোগ, গাড়ি অনেক নষ্ট হয়, রাস্তার অবস্থা খুব সিরিয়াস, রুগী যায় না। প্রত্যেকটা জায়গাতে খাল খন্দক, এই রাস্তায় গগনপুর হয়ে কোনো গাড়ি এই রাস্তায় চলাচল করে না। বৃষ্টির সময় যাওয়া আসা ভাঙা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে বেশি। স্কুলের বাচ্চা যাওয়ার সময় গাড়ি পায় না রাস্তা ভাঙার কারণে। আবার আমাদের গাড়ি মনে করেন যে যায়, ওই দুদিন পর পর গ্যাস দলায় গাড়ি। কারণ হিসেবে সামনে আসছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা আর রাস্তার দুপাশের গাছ কাটার জটিলতা। গাছ অপসারণের বিষয়ে এলজিইডি, বরেন্দ্র কর্তৃপক্ষ ও বন বিভাগের চিঠি চালাচালির আমলাতান্ত্রিক বেড়াজালে আটকে আছে সংস্কার কাজ। সড়কের উভয় পাশে 534টা গাছের প্রাথমিক তালিকা চূড়ান্ত করি এবং এই চূড়ান্ত নাম্বারিং করার পর আমরা বিভাগীয় বন কর্মকর্তার কাছে আমরা পত্র প্রেরণ করি। যথাযথভাবে যখন চিঠি দিয়েছেন, এটা হয়তো 1 বছর হবে না, ওনারা কিছুদিন আগে চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে এটা যেহেতু সরকারি যে প্রসিডিউর আছে, প্রসিডিউর মতোই কাজ হচ্ছে। লেআউট প্রদানকালে দেখা যায় যে সড়কের দুই পাশ দিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বন বিভাগের গাছ আছে এবং এই গাছ বিদ্যমান থাকায়
সড়কটি উন্নয়ন করা বর্তমানে সম্ভব হচ্ছে না। চিঠি চালাচালের এই বৃত্ত থেকে বেরিয়ে দ্রুত সব দপ্তরের কার্যকর সমন্বয়ের মাধ্যমে নজিপুর গগনপুর সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। 29 বছর ধরে অচল হয়ে পড়ে আছে নাটোর সদর হাসপাতালের একমাত্র জেনারেটর। ফলে বিদ্যুৎ চলে গেলেই হাসপাতালের পুরাতন ভবনে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। অসহনীয় গরমে চিকিৎসা নিতে এসে অনেক রোগী উল্টো আরও বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিভিল সার্জন জাহিদ হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 1995 সালে নাটোর সদর হাসপাতালটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করার সময় একটি জেনারেটর স্থাপন করা হয়। তবে সেটি মাত্র 2.5 বছর সচল থাকার পর বিকল হয়ে যায়। এরপর থেকে দীর্ঘ প্রায় 29 বছর ধরে জেনারেটরটি অচল অবস্থায় পড়ে আছে। ঘন ঘন লোডশেডিং ও প্রচণ্ড গরমে রোগীদের একমাত্র ভরসা হাত পাখা। জেনারেটর না থাকায় বিদ্যুৎ বিভ্রাট হলেই ব্যাহত হয় চিকিৎসা সেবা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু ওয়ার্ডের রোগীরা। বিদ্যুৎ না থাকলে গরমে অস্থির হয়ে কান্নাকাটি করে শিশুরা। এতে বিপাকে পড়ে তাদের অভিভাবকরাও। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। বারবার কারেন্ট চলে যাচ্ছে, বাচ্চারা বিরক্ত হচ্ছে, গরমে সে কান্নাকাটি করছে, থাকতে পারছে না। জেনারেটরের কোনো ব্যবস্থাই করতেছে না, গরমে থাকতে পারতেছে না। খুবই কষ্ট, গরমের ভিতরে এভাবে থাকা সম্ভব। জেনারেটর নাই, কিছু নাই, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই। অল্প কিছুক্ষণ পর পরই কারেন্ট চলে যাচ্ছে। এই যা তো কোনো সুযোগ সুবিধার কোনো কিছুই নাই। একটা মানুষ যে কি জীবন বিপন্ন হয়ে উঠছে, দেখেন কখন কে মরে যাবে তার ঠিক নাই। হাসপাতালের পুরাতন ভবনে এখনো সিঙ্গেল ফেজ বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ডাবল ফেজ সংযোগের জন্য নেসকোকে চিঠি দেওয়ার কথা জানান সিভিল সার্জন। নেসকোকে চিঠি দেওয়া হয়েছে, তারা চাহিদা নিরূপণ করে আমাদের এটাকে ডাবল ফেজ করবে। ডাবল ফেজ করলে আর দেখা যাবে যে যখন একটা ফেজে ইলেকট্রিসিটি থাকবে না, তখন আরেকটা ফেজ থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো। তারও ব্যাকআপ হিসেবে আমরা চাই যে আমাদের যে জেনারেটরটা কি অবস্থায়, এটা কি ঠিক করা যাবে নাকি নতুন লাগবে, তারপর আমরা এটা যাচাই বাছাই করে আমরা সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান চান রোগী ও তাদের স্বজনরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক করা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকেলে রাজধানীর একটি হোটেলে সামাজিক সুরক্ষার জন্য যুব কণ্ঠস্বর শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনি কথা বলেন। একটি সুশৃঙ্খল ও যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্কিকরাই আগামীর সম্পদ, এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিতর্ককে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সুস্থ বিনোদন তো যে কোনো সুস্থ চিন্তা প্রক্রিয়ার জন্য একটা বিরাট অনুষঙ্গ। বিতর্ক প্রতিযোগিতার তৎপরতাকে শিক্ষা কারিকুলামের মধ্যে বাধ্যবাধকতায় রূপান্তরিত করা যায় কিনা, এটা সকলের কাছে চিন্তা করার জন্য আমি আবেদন করছি। শিক্ষামন্ত্রীকে সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকেই আমার বিশ্বাস যে আমি তাদেরকেও কনভিন্স করতে পারবো। গেল 24 ঘন্টায় হামো এর উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে 887 জন। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা 91,789 জন, আর হামে নিশ্চিত রোগীর সংখ্যা 10,949 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 75,902 শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 71,970 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরিবোরো মৌসুমে চালের বাজারের স্বস্তি ফেরার কথা, তবে এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা দিনাজপুরে। ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী এখনকার চালের বাজার। 50 কেজির বস্তা 150 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। ফলে সাধারণ ভোক্তাদের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে। সুবল রের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। ধান চাল উৎপাদনকারী দেশের অন্যতম জেলা দিনাজপুরে বেড়েছে চালের দাম। ঈদের পর এক সপ্তাহের ব্যবধানে আবারও পাইকারি ও খুচরা বাজারে প্রকারভেদে 50 কেজির বস্তায় বেড়েছে 150 থেকে 300 টাকা। চালের এ মূল্যবৃদ্ধির পেছনে একক কোনো কারণ নেই। ধান, জ্বালানি তেল এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি সহ এবং ঘন ঘন লোডশেডিং, এইসব কারণেই উৎপাদন ও সরবরাহ ব্যয় বেড়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে চালের বাজারে। দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে কষ্টে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।
আর জোহরা মিনিকেট এর দাম একটু বেশি 1600 টাকা, আর এর নিল 1380 টাকা। কিছুদিন আগেও আমরা চাল 3000 টাকা 3100 টাকা বস্তা কিনছিলাম মিনিকেট, এখন সেই চাল 3600 3700 টাকা যাচ্ছে। ব্যবসায়ীরা বলেন এ সময়ে সাধারণত চালের দাম কমে, কিন্তু এবার উল্টো চিত্র। ধানের দাম ও উৎপাদন খরচ বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। 15 দিন আগে যে বাজারটা ছিল তার থেকে তখন হয়তো 3300 থেকে 3500 টাকা পর্যন্ত বিভিন্ন মিল হিসাবে দাম ছিল। এখন মনে করেন আপনার 3400 থেকে আপনার 3700 টাকা পর্যন্ত মিনিকেট চলছে। মিলারের কাছে আছে, কিছু দাদন ব্যবসায়ীদের কাছে আছে যারা সিজনাল ব্যবসা করে। কৃষকের কাছে কিন্তু ধান নেই, সব ধান কিন্তু মিলে, আর নতুন চালটা আসতেছে অল্প পরিমাণে, হ্যাঁ, সেই কারণে হয়তো বা দামটা বেশি হতে পারে। একটি অটো রাইস মিলে চাল উৎপাদনের মোট ব্যয়ের প্রায় 15%ই বিদ্যুৎ খাতে ব্যয় হয়, কিন্তু ঘন ঘন লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানায় মিলাররা। মিলাররা তো চালের দাম বাড়াতে পারে না। ধান সরবরাহ যখন কম থাকে বা মার্কেটে, তখন অটোমেটিক ধানের দাম বাড়তি যখন হয়ে যায়, চালের দাম এমনিতেই বাড়ে আসে। যেমন ঈদের পর থেকে ধানের সরবরাহ মার্কেটে কম ছিল। দিনাজপুর জেলায় প্রায় 2000 চাল কল রয়েছে। ধানের মৌসুমে এসব মিল থেকে প্রতিদিন 7 থেকে 8000 মেট্রিক টন চাল উৎপাদন হতো। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 3 থেকে 4000 মেট্রিক টনে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার বিকেলে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হয়। এদিকে আগামী 4 দিন রংপুর সহ ভারতের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 72 ঘন্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হবে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকার ধামরাই উপজেলা কুশরাই ইউনিয়ন হরিদাসপুর উল্লাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মেধাবী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিরাজগঞ্জের উন্নয়ন, যোগাযোগ ও অর্থনৈতিক অগ্রগতির সাথে সিরাজগঞ্জ বগুড়া রেলপথে রায়পুর জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটি। নওগাঁ শহরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে 2টি আরসিসি রাস্তা, ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম দলু। ফরিদপুরে বোয়ালমারী উপজেলার কেরসাইল গ্রামের কৃষক পরিবারকে মাদক কারবারি সাজানোর অপচেষ্টা প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। পিরোজপুরে মাদকের বিস্তার রোধে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেস ক্লাবের আয়োজনে জেলা পরিষদের পার্টনারশিপে সদর উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সহ দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ ও ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা তত্ত্বাবধান শিরিনা আক্তারের বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের গিওর উপজেলার সিংজুরিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 20টি পরিবারের মাঝে নগদ অর্থ ও 250 জন দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিপি সোনাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সংঘ ও পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। ময়মনসিংহের ভালুকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাটোরে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত গুণীজন সংবর্ধনা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া 5 নং ফেরিঘাট এলাকায় এবিজি এর সৌজন্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস এ জিন্না কবির। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর নদী পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের পরবর্তী পদক্ষেপ হিসেবে রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের টেকনিক্যাল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনায় মধ্যস্থকারী হিসেবে অংশ নেবেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। আলোচনার মূল লক্ষ্য হবে সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ, আস্থা তৈরির পদক্ষেপ এবং ভবিষ্যৎ রাজনৈতিক আলোচনার ভিত্তি প্রস্তুত করা। সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এখনও স্থায়ী শান্তি চুক্তি হয়নি। জেনেভায় আজ দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। খেলা খবর ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপে এতদিন একাধিক ম্যাচ জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। এবার সেই কৃতি গড়েছে তারা। পাকিস্তানকে 23 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 123 রান করেছে বাংলাদেশ। জবাবে ব্যাটিং ধসের 8 উইকেটে 100 রানে থেমেছে পাকিস্তান। ব্যাট হাতে 22 বলে অপরাজিত 39 রান করে স্বর্ণা আক্তার ম্যাচ সেরা হয়েছেন। 3টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা এবং নাহিদা আক্তার। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে তেহরান ওয়াশিংটন আলোচনা আজ, অঙ্গীকার পূরণ করতে যুক্তরাষ্ট্রকে চাপে রাখবে ইরান। ঢাকায় অপরাধ থামছে না, নিয়ন্ত্রণের গতি নেই, নীলে একটু হলুদের আনন্দ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে অতীতে এত শিশুর মৃত্যু দেখেনি বাংলাদেশ। হামে যে মানুষ মারা যেতে পারে, এই কথাটাই গত 30 থেকে 35 বছরে মানুষ ভুলে গিয়েছিল। ডক্টর লেলিন চৌধুরী। প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন আজ। সমকাল শিরোনাম করেছে পররাষ্ট্রনীতির প্রথম পরীক্ষা, চীন সফরে ভূরাজনৈতিক তাৎপর্য থাকবে। ব্রাজিলের এক চিলতে রোদ কুনিয়া। যুগান্তর শিরোনাম করেছে শেখ হাসিনার ফিরে আসা, জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন। বেঁচে আছে ব্রাজিল, নিঃশ্বাস নিচ্ছে। ব্রাজিল বড় ম্যাচে ভুগবে। এবং আমার দেশ শিরোনাম করেছে হাসিনার চুক্তি নিয়ে বিপাকে সরকার, জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক 26 জুন। খেলাপি দেখানো যাচ্ছে না 1,82,000 কোটি টাকা। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে শ্রমবাজার, মুক্ত বাণিজ্য ও তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। সমন্বয়হীনতায় 1 বছর আটকে আছে নওগাঁ নজিপুর গগনপুর সড়কের সংস্কার কাজ। চরম দুর্ভোগে লাখো মানুষ। 29 বছর ধরে অচল নাটোর সদর হাসপাতালের একমাত্র জেনারেটর, চিকিৎসা সেবা ব্যাহত। সমস্যা সমাধানে আশ্বাস সিভিল সার্জনের। এবং বিশ্বকাপ ফুটবলে সুইডেনকে 5-1 গোলে গুড়িয়ে দিল ডাচরা। আইভরি কোস্টের বিপক্ষে 2-1 ব্যবধানে স্বস্তির জয় জার্মানির। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।